হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম এখন। আজ আমার গন্তব্যস্থল রিষড়া। রিষড়া দেখি কয়েকটা মন্দির আপনাদের দেখাবো। এই শেওড়াফুলি লোকাল 3 নম্বরে দিয়েছে। শেওড়াফুলি লোকালে আমি যাব রিষড়ায়। শেওড়াফুলি লোকালে উঠে 9:40-এ ছাড়বে শেওড়াফুলি লোকাল। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে রিষড়া। এই শেওড়াফুলি লোকালে উঠে যাব রিষড়ায়। আপনাদের আজকে রিষড়ার কয়েকটা মন্দির দেখাবো। লোকাল পাক্কা টাইমে ছেড়ে দিল। এখন আমার গন্তব্যস্থল রিষড়া। আজকে আপনাদের রিষড়া দেখাবো। এই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। 9:40-এর লোকাল পাক্কা টাইমে ছেড়ে দিয়েছে। আমি এখন রিষড়ার উদ্দেশ্যে চললাম। এখন ট্রেন যাচ্ছে শেওড়াফুলি লোকাল। রিষড়া স্টেশনে নেবে, এবারে পোল পার হয়ে 1 নম্বর দিয়ে আমি যাব আজকে সিদ্ধেশ্বরী মন্দির। এই রিষড়া স্টেশন, এই রিষড়া নাম হয়েছে, এখানে ঋষিদের খুব যাতায়াত এবং ঋষিরা এখানে বসবাস করতো, সেই অনুযায়ী নাকি শুনেছি রিষড়া নাম হয়েছে। এখন আমার গন্তব্যস্থল রিষড়া সিদ্ধেশ্বরী মন্দিরের দিকে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির স্থাপিত 811 বঙ্গাব্দ, রিষড়া, হুগলি। তা আজকের আপনাদের রিষড়া সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির দর্শন করাবো। এই হলো ঢোকার মুখ। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো করে চলে আসবেন। ঢুকেই এই মিষ্টির দোকান আছে, এখানে ফুল বিক্রি হয়। এখানে মায়ের মূর্তি, ফটো বিক্রি হয়, ফুল ধূপবাতি পেয়ে যাবেন। এখানেও ফুল পাওয়া যায়। শিবধাম, এখানে ধূপ মোমবাতি সব বিক্রি হয় মায়ের। এবারে আপনাদের এইখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। আর এই হচ্ছে এই মনসা গাছ। এই মনসা গাছে মনস্কামনা করে, যাদের মনস্কামনা করে বেঁধে দিয়ে যায় ঢিল এবং পূর্ণ হলে। আর আমি শুনেছি এই পুকুর থেকে মা নাভি পর্যন্ত দেখা দিয়েছিল, সেইটাই প্রতিষ্ঠাতা করা হয়েছে। সেই মাকেই এখানে পুজো করা হয়, এই পুকুর থেকেই পাওয়া যায়। একটা শিবলিঙ্গ আছে, দেখুন পুজো দিচ্ছে। দেখুন শিবলিঙ্গে ভক্তরা পুজো দিচ্ছে। দেখুন ভক্তরা পুজো দিচ্ছে, সব মনস্কামনা করছে। শিবলিঙ্গের সঙ্গে আরো মূর্তি রয়েছে। সিদ্ধেশ্বরী কালী মাতার সময়সূচি হচ্ছে
মঙ্গল আরতি ভোগ 5টায়, সন্ধ্যা আরতি হচ্ছে 7:30, শীতকালীন খোলা হচ্ছে 5:15 থেকে, আর মোট 4টে বিকেল 5:15 থেকে সন্ধ্যা আরতি 7:15, এই হলো সময়। আর ভোগ নেবার সময় 11:45 থেকে 12টার মধ্যে নিতে হবে, তারপর কীর্তিপক্ষ দায়ী থাকিবে না। এরকম সিদ্ধেশ্বরী মন্দিরে নাট মন্দিরে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদা মা সুন্দর বসে রয়েছে ভক্তরা। সিদ্ধেশ্বরী মন্দিরের নাট মন্দিরটা দেখুন, খুব ভালো লাগবে। এই হলো মন্দির। মন্দির দেখুন, মন্দিরের চূড়া পর্যন্ত দেখাচ্ছি। এবারে আপনারা সিদ্ধেশ্বরী মাকে দর্শন করুন। এই মায়ের দেখুন, মহাদেব নেই, হাতে খড়গ আর এক হাতে আর নাভি পর্যন্ত উঠেছিল, সেইভাবেই তৈরি করা আছে এই মূর্তি। আর এখানে এইভাবেই পূজিত হয়। ওই পুকুর থেকে পেয়েছিলেন ওই মূর্তি, ঘট, হ্যাঁ ঘট পেয়েছিলেন, সেই ঘটকে পুজো করে। এই মন্দির সম্বন্ধে কিছু বলতে পারবেন? মাকে দর্শন করুন, মাকে দর্শন করলে মুগ্ধ হয়ে যাবে আপনারা। মায়ের রূপ দেখুন, মা মমতাময়ী, সত্যি সিদ্ধেশ্বরী। এখানে যা সিদ্ধি লাভ, যা কিছু করবেন আপনারা সবই পাবেন এই মায়ের কাছে। সেই জন্য আমি আশা করব আপনারা আসবেন, এমন কিছু দূরত্ব নয়। এই মায়ের এখানে পুজো দেবেন, মনস্কামনা করবেন, এবং আপনারা মনস্কামনা করলে ফল পাবেন। এই মন্দির খুব পুরনো, 800 কত বছর বঙ্গাব্দে তৈরি আছে, আজকের মন্দির নয়। সেই জন্য আমি চাইব আপনারা এসে এই মন্দিরে পুজো দিন। এবং এই মন্দিরে দেখুন, এই মূর্তির সঙ্গে রামকৃষ্ণদেব, সারদা দেবী আছেন। মূর্তি সত্যি মানে অতুলনীয়, মানে আমার মনে আমার কোনো ভাষা নেই বলার, তুলনা নেই। আমি চাইব আপনারা এসে এখানে পুজো দিন এবং মঙ্গল কামনা করুন, এটাই আমি চাইব। মন্দির বহুত পুরনো, দেখুন পুনর্নির্ণয় করা হয়েছে। প্রথমে ঘট পেয়েছিল, ঘট থেকে তারপরে স্বপ্ন আদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই হলো মন্দিরের ভেতরে বাজনা, এইখানে সব পুজোর ব্যবস্থা করে। মাকে লক্ষ্য করুন আপনারা। এই হলো মন্দিরের ভেতর, মোটামুটি মন্দিরে দেখুন ঝাড়বাতি রয়েছে, কত সুন্দর। এটা হচ্ছে 811 সালে জটধর পাকড়াশি স্থাপিত করেছে এই মন্দির। দেখুন 811 সাল বঙ্গাব্দ জটধর পাকড়াশিরা এই মন্দির স্থাপিত করেছে। আচ্ছা, আপনার নাম? ঋষিকেশ পাকড়াশি।
ঋষিকেশ পাকরাশি, হ্যাঁ। ইনি হচ্ছেন এই মন্দিরের যে জটাধর পাকরাশি আছেন প্রতিষ্ঠিত, তাদেরই বংশধর। হ্যাঁ তা আপনি আপনার কাছে এই সিদ্ধেশ্বরী মানে ঋষরাজ সিদ্ধেশ্বরী মন্দির সম্বন্ধে দু চার কথা জিজ্ঞাসা করব। এবং আমি যদ্দূর শুনেছি এই মন্দিরে এই পুকুর থেকে যে ঘট পাওয়া গিয়েছিল এবং সেই ঘটকেই পুজো করা হয় এবং মা নাভি পর্যন্ত উঠেছে এবং এইসব মাহাত্ম্যগুলো আপনার মুখ ঋষিকেশ বাবু আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। আমাদের 811 বঙ্গাব্দ প্রতিষ্ঠিত হয়েছিল। তা ঈশ্বর জটাধর পাকরাশি কর্তৃক প্রতিষ্ঠিত এই মন্দির প্রথমে উনি নৌকা যোগে এখানে এসেছিলেন পাবনা জেলা থেকে। পাবনা জেলা থেকে প্রথমে উনি ছিলেন রেলের ওপারে সেনবাড়িতে। হ্যাঁ, সেনবাড়িতে ছিলেন। ওখান থেকে গঙ্গায় রেগুলার চান করতে খুব অসুবিধে হওয়া জরুর সারাপুরি রাজা এই মন্দিরের জমি মানে সংক্রান্ত যে জমি জায়গা উনি দান করেছিলেন। সেনমং মানে সেনেদের তরফ থেকে সারাপুরি রাজা দান করেছিলেন। আচ্ছা। তা উনি ওই গঙ্গায় চান করতে অসুবিধার জন্যে এইখানে মন্দির প্রতিষ্ঠা করে এইখানেই রয়ে গেলেন, এখানেই থেকে যায় এবং সেনেরা খুব ভক্ত ছিল, মাঝে মাঝে আসতো, দেখা করে চলে যেত। এইবার আমাদের বংশে তিনজনের নাম বলছি: অযোধ্যারাম পাকরাশি, সহস্ররাম পাকরাশি আর বলরাম পাকরাশি। এই তিন ভাইয়ের মধ্যে এইটা পরিচালনার ব্যবস্থা করেছিলেন। এখন এটা অন্তত 30 ঘর 35 ঘর বগের বাবুরা করে সব করে মন্দির চালাচ্ছে। তারা মন্দিরের সংলগ্ন যে সমস্ত লোক আছে সেবায়েত যারা, এই যে বংশধর জটাধর পাকরাশির বংশধর ওই বলরাম পাকরাশি, সহস্ররাম পাকরাশি আর ওটার নাম অযোধ্যারাম পাকরাশি। এই তিনজন হচ্ছে মেন। এর থেকে মানে সমস্ত ভাগবতরা করে মন্দির পরিচালনা করছে এখনো পর্যন্ত। আপনাদেরই পরিবার এই মন্দির পরিচালনা করছে? হ্যাঁ, পাকরাশি পরিবার। আমাদের বেশি, হ্যাঁ, আমাদের এটা বগরা হয়নি। আমাদের
এক পুরুষে এক পুরুষে বংশ, এক পুরুষে বংশ হয়ে আছে। আচ্ছা, এই মন্দিরের ঘরটা পাওয়া গিয়েছিল যখন, তা তখন আপনারা এই ঘরটাকেই তো প্রথমে পুজো করতো? হ্যাঁ, তারপরে পরে মূর্তি পুজো শুরু হলো? পরে ওই ওই যে ঘর। আচ্ছা, পুরো মূর্তিটা তো সরোবর থেকে উঠিনি, নাভি পর্যন্ত উঠেছিল? নাভি পর্যন্ত উঠেছিল, স্বপ্নে পেয়েছিল। স্বপ্নে পেয়েছিল, বলেছিল আমাকে এখানে। ঘরটা খালি হ্যাঁ, উঠেছিল, উঠেছিল, কিন্তু ওই নাভি পর্যন্ত যেটা সেটা স্বপ্নে পেয়েছিল। স্বপ্নে পেয়েছিল, সেই জন্য মায়ের এখানে নাভি পর্যন্ত আর এখানে মানে মায়ের তলায় পায়ের নিচে যে মহাদেব থাকে, সেই জন্য মহাদেব নেই। এক হাতে খড়গ আর এক হাতে মুন্ডমাল। এই হচ্ছে মায়ের এখানকার রূপ। আর আর শুনেছি এখানে যে শিবলিঙ্গগুলো আছে, কারা নাকি এখানে ওই চড়কের হতো, খুব হতো তখন, খুব তাদের ধুমধাম হতো বলে সেই জন্য ফেলে দিয়েছিল। তারপরে এই মন্দির তুলে এনে সেই শিব লিঙ্গ বা শিব বা মহাদেবকে পূজিত করে তারা, এইগুলো আমি জেনেছি। তা আপনি তো মোটামুটি যা বললেন, অনেক কিছুই বললেন এই বয়সে, তা আপনাকে খুব ধন্যবাদ জানাবো। আপনি বেশ এই 95-96 বছর বয়সে ঋষিকেশ বাবু অনেক কিছুই মন্দির সম্বন্ধে বললেন, আর তো কিছু জানার নেই, তা আমি মোটামুটি সব কিছুই জেনে গেলাম। এই মন্দিরের খুব মাহাত্ম্য আছে, আমি সেই জন্য কামনা করব যে আপনারা এই মন্দিরে আসবেন এবং পুজো দেবেন। আপনাদের মনস্কামনা করলে মনস্কামনাও পূরণ হয়। আমি দেখলাম যে এখানে এই নাট মন্দিরে অনেকে বসে রয়েছে এবং পণ্ডিত মশাইরাও পুজোর জন্য পুজো চালিত করছে। তা আমি এই বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি চললাম। এই দেখুন আপনারা, মায়ের ভোগ এবারে দেওয়া হচ্ছে, এখন মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে। এটা আপনারা দেখুন, মাকে ভোগ নিবেদন করা হলো। দেখুন দৃশ্য দেখার। দেখুন হ্যালো মাকে ভোগ নিবেদন করছেন, এ এক দৃশ্য। আজকের খিচুড়ি ভোগ, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, মাকে ভোগ নিবেদন করছে। দেখুন বৃহস্পতিবার আপনাদের মায়ের ভোগ নিবেদনও দেখালাম। তা আমি মোটামুটি পাকরাশি বাবুদের ঘর, এনারাই এই মন্দির পরিচালনা করে। পাকরাশি, ঋষিকেশ পাকরাশির কাছে এই মন্দির সম্বন্ধে আমি অনেক কিছু জানতে পারলাম। তা ইনি খুব বয়স্ক লোক,
95 বছর বয়সে আমাকে ইন্টারভিউ দিল। আমি এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম পাকরাশি বংশধরের কাছে, ঋষিকেশ বাবুর কাছে। ইনি অনেক কিছু বললেন এই মন্দির সম্বন্ধে। আর এখানে আরও মোটামুটি তো আমি সব কিছুই দেখালাম। তাই আমি আশা করব আপনারা এই মায়ের কাছে পুজো দেবেন এবং আমার এইটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে তুলে ধরবেন। এই বলে জয় মা কালী। দেখুন এই মন্দির কি সুন্দর, মানে খুব প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, সিদ্ধেশ্বরী মাকে দর্শন করবেন, পুজো দেবেন। আপনাদের মনস্কামনা করলেও মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরের এই পুকুর থেকে ঘট পাওয়া এবং স্বপ্নে পাওয়া এই সিদ্ধেশ্বরী মা, আমি চাইব আপনারা আসুন, পুজো দিন, মনস্কামনা করুন। আর সেই সঙ্গে আমার ভুল ত্রুটি সব তুলে ধরুন এবং কমেন্ট বক্সে জানান। শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যত শেয়ার করবেন তত ভালো। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাই আপনার নাম এবং আপনি মন্দিরের আপনার কি পদে আছে এবং এই মন্দির কিভাবে পরিচালনা হয় এবং এই মন্দিরের মাহাত্ম্য কী এবং এই মন্দিরে ঘট পেয়েছিল শুনেছি এবং স্বপ্নে পাওয়া যে মায়ের মূর্তি, সেই সম্বন্ধে আপনি দু চার কথা যদি বলেন তাহলে আমি আমার চ্যানেলের দ্বারা, আমি ইউটিউব চ্যানেলের দ্বারা জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি। আমার নাম হচ্ছে সিদ্ধার্থ রায়। হ্যাঁ, আমি এই মন্দিরের ম্যানেজার। আর এই মন্দির চলে, এই মন্দিরের একটা ট্রাস্ট কমিটি আছে যেটা বাইরে থেকে 4 জন নিযুক্ত হয়। এই মন্দির আশ্রমের যে প্রধান উনি হচ্ছেন এই মন্দিরের উপদেষ্টা কমিটির সদস্য। আর তার নিচে আছেন সভাপতি, তার নিচে আছেন 2 জন সহসভাপতি এবং তারপর থেকে সেক্রেটারি, সম্পাদক, ক্যাশিয়ার এবং অন্যান্য মেম্বার যারা আছে তারা এই মন্দিরের যারা অংশদার, আলাদা তাদের থেকে নির্বাচিত হন বাই ইলেকশন। তারা এই মন্দিরটা ইলেকশনটা ক বছর অন্তর হয় আপনাদের? 3 বছর। 3 বছর অন্তর, 3 বছর অন্তর, যেটা সরকারের একটা রুল আছে। ওয়েস্ট বেঙ্গল মানে রেজিস্ট্রেড যে অফিস থাকে এই রুল অনুযায়ী 3 প্রত্যেকটা জায়গায় 3 বছর অন্তর প্রত্যেকটা হয়ে থাকে এই নির্বাচন হয় এবং এই ট্রাস্ট কমিটি এটা পরিচালনা করেন। তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি মন্দিরটা সবসময় তারা আসতে পারেন না, সেই জন্য এই তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে মন্দিরের ম্যানেজার আমি, আপনাকে সবকিছু দেখভাল করতে হয়, সবকিছু পরিচালনা করতে হয়। আচ্ছা, এই মন্দিরে কিভাবে নির্মাণ হয়েছিল, সেটা বলছি। আজ থেকে 630 বছর আগে তখনকার গ্রাম বাংলা, তখন তো রিসরা গ্রাম ছিল, এখন তো শহর হয়েছে, তখনকার গ্রাম বাংলার যে ছিল, চারদিকে জঙ্গল, ঝোপ ঝাড় সব ছিল। বাংলাদেশের পাবনা জেলার থেকে এক ভদ্রলোক আসতেন, জটাধর পাকরাশি মনোর নাম। উনি এসে ওপারে, মানে রিসরা স্টেশনের ওপারে ঘোষবাড়িতে ওদের শিষ্য ছিলেন। তা ওই শিষ্য বাড়িতে উঠতেন এবং মাঝে মাঝে উনি রোজ সকালবেলা গঙ্গা স্নান করতে যেতেন। এই রাস্তা দিয়ে, মানে স্টেশনের রাস্তা, যতক্ষণ স্টেশনও হয়, ঝোপ ঝাড় জঙ্গলের মেঠো পথ ছিল, সেই রাস্তা দিয়ে মন্দিরে গঙ্গা স্নান করতে যেতেন। গঙ্গা আরো এগিয়ে ছিল তখন, এত দূরবর্তী ছিল না, স্নান করতে যেতেন। একদিন স্নান করতে যাওয়ার সময় তিনি দেখলেন সরু মেঠো পথ, চারদিকে জঙ্গল, একটা 13-14 বছরের মেয়ে ওই জঙ্গলের রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে আছে। তা উনি ইগনোর করে, মানে ওরা ভূক্ষেপ না করে চলে যান। গঙ্গা স্নান করে যখন ফিরছেন তখনও দেখেন মেয়েটা দাঁড়িয়ে আছে। তখন ওকে জিজ্ঞাসা করলেন যে, কেন মা তুমি একলা একলা এই বনের মধ্যে দাঁড়িয়ে আছো? তখন তো চারদিকে বাঘের উপদ্রব ছিল, অন্যান্য জন্তু জানোয়ারের উপদ্রব ছিল, তার মধ্যে তুমি এই দাঁড়িয়ে আছো, মানে তোমার কি ভয় ফয় করে না? তা মা তুমি কোথায় থাকো?
তখন ওই মা দেখিয়েছিলেন আমি এই পুকুরের মধ্যে থাকি। তারপরে উনি পরের দিন রাত্রে স্বপ্নাদিষ্ট হলেন, স্বপ্নাদিষ্ট হয়ে পুকুরে জাল ফেললেন, জাল ফেলে সেই মাটির ঘট একটা পেয়েছিলেন। সেই মাটির ঘট এখনো আমাদের কাছে আছে, সেটাকে রূপো দিয়ে বাঁধিয়ে মার অঙ্গে সেটা ঢোকানো আছে এবং সে ঘটের কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত, সেরকমই আছে মাটির ঘট। আর উনি প্রার্থনা করলেন কায় মনে যে মা তুমি কেমন দেখতে, কি বৃত্তান্ত, আমি কিভাবে প্রতিষ্ঠা করবো তোমার। তাহলে উনি এই পুকুর থেকে ভেসে কোমর পর্যন্ত উঠেছিলেন, কোমর পর্যন্ত উঠেছিল, মানে নাভি আর দেখাই যায়নি। হ্যাঁ উঠেছিলেন, এই পর্যন্তই উনি দেখেছিলেন, সেইভাবে মূর্তিটা সেই জন্য মায়ের এখানে মহাদেব নেই, মহাদেব নেই। এখানে এক হাতে খড়গ আর এক হাতে মুন্ডি। তো এইভাবে উনি ছবিটা দেখেছিলেন, মানে ওনাকে দেখেছিলেন স্বপ্নতে। এইভাবেই মন্দিরের মূর্তি প্রতিষ্ঠিত হয়। এবং এই মন্দিরটা তখন ছোট ছিল, আটচালা দিয়ে মন্দির ছিল, বিরাট কিছু ছিল না। তারপরে মাটির মূর্তি ছিল, মাটির মূর্তি তখন ইঁদুরের জঙ্গল, চারদিকে ইঁদুরে উপস্থিত ছিল, মাটির মূর্তিটাকে নষ্ট করে দেয়। 1995 সালে ট্রাস্ট কমিটি গঠন হয় এবং ট্রাস্ট কমিটি গঠন হওয়ার পরে তখন তারা ঠিক করেন যে মন্দিরটাকে বড় করতে হবে এবং মার এই যে মাটির মূর্তিটাকে গঙ্গায় বিসর্জন দিয়ে প্রস্তর পাথরের মূর্তিটা তৈরি করে। তারপরে চারদিকে খোঁজ এই পাথর কোথায় পাওয়া যায়, খুঁজতে খুঁজতে নোয়ামুন্ডি, ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি থেকে পাথর, নোয়ামুন্ডি সেখান থেকে পাথরটা পাওয়া যায়। পাওয়ার পরে এই আমাদের এখানে যে ওই কি নাম বললো ওটা, বাগবাজার, আরে যে কৃষ্ণাদের যে শঙ্করাচার্য যে উদ্বোধনপুর মঞ্চা মার মন্দিরের পাশে রাজরাজেশ্বরী মন্দিরের যে মূর্তিটা আর এই মার মূর্তিটা একই পাথর দিয়ে তৈরি হয়েছে এবং এই মূর্তিটাকে নিয়ে সেটা স্থাপন করা হয় এবং দ্বারকাধীশ স্বরূপানন্দ সরস্বতী মহারাজ এটাকে উদ্বোধন প্রস্তর পাথরের মূর্তিটা উদ্বোধন। আচ্ছা, এই মন্দিরে কি ভোগের ব্যবস্থা রয়েছে? মন্দিরে প্রত্যেক দিন ভোগ হয়, ভোগে 125 টাকা করে ভোগের কুপন। তো এই ভোগের কুপন ভোগ দিতে গেলে আগের দিন কি এক সপ্তাহ আগে এসে ভোগের বিল করতে হয়, ডেলি ভাত, ডাল, দুটো তরকারি, চাটনি, পায়েস। বৃহস্পতিবার করে খিচুড়ি ভোগ হয়, পূর্ণিমা ষষ্ঠীতে লুচি ভোগ। আর আপনাদের এখানে 150 টাকা এবং প্রত্যেক দিন 11:30 থেকে 12:15 মধ্যে সব লোক বাড়ি থেকে জায়গা নিয়ে এসে দিয়ে যান। এবং যদি কেউ দূর দূরান্ত থেকে আসে সকাল 8টা, 8:30, 9:45 মধ্যেও যদি এসে বলেন বা 9টার মধ্যেও বলেন, তার আমরা ভোগের ব্যবস্থা করে দেব। আর এই মন্দির খোলা হয় ভোর 4:45টার সময়, গরমকালে মঙ্গল আরতি হয় 4:30 থেকে 5:45টার সময়। তারপরে মঙ্গল আরতি হওয়ার পরে মার মূর্তিটা থাকে, বাইরে থেকে লক্ষ্য টেনে দেওয়া হয় এবং সকাল 7:30টার পরে মন্দির খোলা হয়, মানে মার পুজো শুরু হয়। পুরোহিতরা পুজো করেন, করতে করতে 9টা বেজে যায়। আর রাত্রি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা তারপর 9টা থেকে কন্টিনিউ 12টা অবধি ঘুমের পরে মন্দির বন্ধ হয়ে যায়। 4:30টার সময় মন্দির খোলা হয়, খুলে রাত্রি 8টা অবধি, আর 8:45টায় মার আরতি হয়। হওয়ার পরে রাত্রি 8টার সময় যথারীতি মন্দির বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের এখানে রক্ষাকালী পুজো, বলহারিণী কালী পুজো, রতন্তী কালী পুজো এবং সবচেয়ে যেটা বিরাট ব্যাপার, মার প্রতিষ্ঠা বার্ষিকী যখন হয়, প্রতিষ্ঠা বার্ষিক কবে আপনাদের? শুক্লা পঞ্চমীতে, চৈত্র মাসে শুক্লা পঞ্চমীতে প্রতিষ্ঠা বার্ষিকী হয়। সেটা ডেট অনুযায়ী বাৎসরিক উৎসব হয়। সেদিন আমরা প্রায় 5,000 লোককে ফ্রিতে ভক্তদের ভোগ বিলি করি। তাহলে কোনো মূল্যও লাগে না, কিছু না। যারা বাড়ি থেকে জায়গা নিয়ে এসে লাইনে দাঁড়ায় তারা প্রত্যেকেই পায়। তাহলে আপনার কাছ থেকে মোটামুটি আমি ম্যানেজার বাবুকে ধন্যবাদ জানাবো প্রথমে আমি, উনি এই মন্দির সম্বন্ধে সব কিছুই জানিয়ে দিয়েছে। তা
যেগুলো আমার তো কোনো জানা ছিল না, তাই আমি কামনা করব যে এই মন্দিরে আপনারা আসবেন এবং মনস্কামনা করবেন, পুজো দেবেন এবং খুব জাগ্রত। এবং এই মন্দিরে বললেন যে ঘট পেয়েছিল, তারপরে মা স্বপ্নাদেশে সেইভাবে যে রূপে স্বপ্না দিয়েছিল সেই রূপেই মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর মন্দিরের আপনাদের তো দেখিয়েছি, নাট মন্দির এবং মন্দির সব কিছুই আপনারা দর্শন করেছেন, খুব ভালো মন্দির। সেই জন্য আমি আশা করব আপনারা এই ব্লগটা দেখার পর অন্তত এখানে আসবেন, ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, উনি সবসময় মন্দিরে থাকেন এবং মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও খুব সুন্দর। এই বলে আমি এখানে শেষ করলাম। জয় মা সিদ্ধেশ্বরী।